শুরু করছি আজকে লেকচার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 7.1 এর লেকচার 1। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ত্রিকোণমিতি। যদিও আমরা 6.1 থেকে 6.3 ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি কমপ্লিট করেছি, তারপরও ওভারঅল আমাদের ত্রিকোণমিতি নিয়ে আবার একটু আমি বেসিক কথাবার্তাগুলো বলি যে আমাদের টোটাল ত্রিকোণমিতিটা আসলে কীরকমভাবে বিন্যস্ত অবস্থায় রয়েছে। তো ফার্স্ট অফ অল আমাদের ত্রিকোণমিতি রয়েছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে। তো সেকেন্ড পেপারেরটা একটু আগে আলোচনা করি। ডেফিনেটলি ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি শেষ করেই আমরা সেকেন্ড পেপারে যেতে পারবো, নতুবা পারবো না। তো সেকেন্ড পেপারের ত্রিকোণমিতি হচ্ছে দুইটা চ্যাপ্টার আমাদের মাত্র, সেটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এটা হচ্ছে 7.1, এবং ত্রিকোণমিতিক সমীকরণ, এটা হচ্ছে আমাদের 7.2। সো ছোট দুইটা চ্যাপ্টার, খুব বেশি বড় না, বাট এর গুরুত্ব অনেক বেশি। তো আমরা আসি ফার্স্ট পেপারে। সেকেন্ড পেপারে তো আমরা অনেক পরে যাব। তো ফার্স্ট পেপারে আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের টোটাল যা ত্রিকোণমিতি সেটাকে আমরা নাম দিতে পারি ত্রিকোণমিতিক অনুপাত। এখন সেই ত্রিকোণমিতিক অনুপাত মানে কি? আমরা জানি যে কোনো ত্রিকোণমিতিক রাশি ফাংশন সাইন কজ ট্যান, হ্যাঁ, যে কোনো ত্রিকোণমিতিক ফাংশন তার সাথে যদি সিঙ্গেল কোণ থাকে, হ্যাঁ, যে কোনো সিঙ্গেল কোণ থাকে, তাহলে এটাকে আমরা বলি একক কোণ। একক কোণ ত্রিকোণমিতিক অনুপাত যদি সিঙ্গেল কোণ থাকে, একক কোণ। এই একক কোণের মধ্যে আবার যদি সেই যেটা সূক্ষ্ম কোণ হয়, তাহলে সূক্ষ্ম কোণ হলে সেটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকে। আর যদি সেটা সূক্ষ্ম কোণ থেকে বড় হয়, যে অর্থাৎ 0 থেকে 360 ডিগ্রি বা তার থেকেও বেশি যদি হয়, তাহলে সেটাকে আমরা এখানে কিন্তু শুধু 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আরও অনেক বাড়তে পারে। এই জায়গায় আমরা এসে কোণ কথাটা যখন আমরা পড়ব, তখন আমরা নেক্সট ক্লাসে একটা আলোচনা করব যে কোণ আসলে দুই ধরনের। আমাদের কোণ হচ্ছে জ্যামিতিক কোণ, যেই জ্যামিতিক কোণের সীমাবদ্ধতা 0 থেকে 360 ডিগ্রি এর মধ্যে, এবং আরেকটা রয়েছে ত্রিকোণমিতিক কোণ, যেই কোণের কোনো সীমাবদ্ধতা নেই, অর্থাৎ প্লাসের দিকেও কোনো সীমাবদ্ধতা নেই, সে প্লাস ইনফিনিটি পর্যন্তও যেতে পারে এবং মাইনাস ইনফিনিটি পর্যন্তও যেতে পারে ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে। সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। বাট আমরা এখানে বলছি যে যদি ত্রিকোণমিতিক অনুপাত একক কোণ হিসেবে ব্যবহৃত হয়, তাহলে একক কোণের মধ্যে সূক্ষ্ম কোণ হলে সেটা এক ধরনের ঘটনা ঘটে, আর যদি সূক্ষ্ম কোণ না হয়, স্থূল কোণ হয়, তাহলে আরেক ধরনের ঘটনা ঘটে, যেটাকে আমরা আমাদের বইয়ের ভাষায় যদি বলি, আমাদের এখনকার বইয়ের ভাষায় যদি বলি, তাহলে আমরা আমাদের ত্রিকোণমিতিক অনুপাত একক কোণ রিলেটেড যে পড়াশোনাটা, সেটা আমরা আসলে অধ্যায় 6-এ করেছি। হ্যাঁ, অধ্যায় 6-এ করেছি। বেসিক্যালি অধ্যায় 6-এ না, আমরা একক কোণের যে পড়াশোনাটা সেটা আমরা আসলে এখানে আমরা 6.1, 6.2, 6.3-তে আমরা করেছি। ঠিক আছে, এখন তারপরে হচ্ছে সূক্ষ্ম কোণের থেকে বড় কোনো কোণ। সূক্ষ্ম কোণের থেকে বড় কোনো কোণ অর্থাৎ আমাদের যখন কোণের মানটা 90 ডিগ্রি থেকে বেশি হবে বা 0 ডিগ্রি থেকে ছোট হবে, তখন আমরা কি ব্যবহার করি? তখন আমরা ব্যবহার করি গোল্ডেন রুল। তখন আমরা গোল্ডেন রুল ব্যবহার করি। এই গোল্ডেন রুল ব্যবহার করে আমরা এখন আলোচনা করব হচ্ছে আমাদের 7.1। ঠিক আছে, 7.1-এর আলোচ্য বিষয়টা কি আসলে? এখানে আলোচ্য বিষয়টা হচ্ছে যে আমাদের যদি কোনো একটা ত্রিকোণমিতিক ফাংশনের সাথে যদি আমাদের এরকম কোণ বসে, যেটা একক কোণ কিন্তু সেটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে নাই, অথবা আমি যদি এখন চিন্তা করি যে কজ মাইনাস 90 ডিগ্রি বসাবো, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড় কোণ অথবা 90 ডিগ্রির চেয়ে ছোটো কোণ, হ্যাঁ, তখন এই জিনিসটা যখন আলোচনা করব, তখন আমরা আসলে ত্রিকোণমিতিক কোণ বিষয়টা বুঝবো। এরপরে যে ব্রাঞ্চটা আছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের, সেটা শুরু হয় হচ্ছে সংযুক্ত বা যৌগিক কোণ থেকে। সংযুক্ত তার মানে কি? যুক্ত, প্লাস বা মাইনাস, অ্যাটাচড অবস্থায় রয়েছে। যৌগিক, মৌলিক মানে একক, যৌগিক মানে মাল্টিপল। খুব সিম্পল কথা। তাহলে যৌগিক কোণের আলোচনা অর্থাৎ একের অধিক কোণের আলোচনা করব হচ্ছে আমরা 7.2 থেকে শুরু করে 7.7 পর্যন্ত। 7.2 থেকে শুরু করে 7.7 পর্যন্ত। তাহলে এটা কীরকম দেখতে? এটা জাস্ট ওই একই ত্রিকোণমিতিক অপারেটর যেগুলো থাকবে, তার সাথে আমার যে কোণটা বসবে, সেই কোণটা আর একক কোণে থাকবে না, সেই কোণটা যৌগিক কোণ বা মাল্টিপল কোণ যোগ অবস্থায় থাকবে।
এখানে দুইটা কোণ দিয়েই আমরা সচরাচর অঙ্ক করব। এখানে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে দুইটা থেকে তিনটা, চারটা, পাঁচটাও হইতে পারে, তবে সচরাচর আমরা দুইটা, 99% ক্ষেত্রে, 1% ক্ষেত্রে আমরা এরকম ঘটনা দেখতে পারি, a + b - c, বাট এটা খুবই রেয়ার কেস। ঠিক আছে, তাহলে এইখানে একটা ব্যাপার যে আবার একটা জিনিস শুরুতেই বলে নেই যে এখানে যেহেতু যৌগিক কোণ প্লাস বা মাইনাস আকারে যেভাবেই বসুক না কেন, এটা কিন্তু কখনোই কী হবে না, যোগ বা বিয়োগ সরাসরি করা যাবে না। ব্যাপারটা কিন্তু এরকম না sin 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, ব্যাপারটা কিন্তু এরকম না যে তুমি যোগ করে দিবা। ব্যাপারটা হচ্ছে এটা সম্পূর্ণ আলাদা, দুইটা কোণ দিয়ে কিভাবে পড়াশোনা করতে হয়। সো যাই হোক, আমাদের এই পর্যন্ত, অর্থাৎ আমাদের এসএসসি লেভেলের সাথে যদি কম্পেয়ার করি তাহলে এইটুকু আমরা জানি, এইটুকু এসএসসি লেভেলের সাথে যদি কম্পেয়ার করি এতটুকু আমরা জানি, এবং অলরেডি এই 6.123 আমরা করে আসছি। এখন এই যে 7.1 আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে ওই যে যেটা বললাম যে 0 ডিগ্রির চেয়ে ছোট এবং 90 ডিগ্রির চেয়ে বড় যে কোনো কোণ, সেটা আমরা আলোচনা করব আজকে, শুরু করব, যেটাকে আমরা সংক্ষিপ্তভাবে মনে রাখার জন্য আমি নাম দিয়েছি গোল্ডেন রুল। যাতে কি হয়, আমি যদি পরবর্তী কোনো চ্যাপ্টারে, পরবর্তী কোনো অংশে বলি গোল্ডেন রুল অ্যাপ্লাই করো, তাহলে যেন গোল্ডেন রুলটা মাথায় চলে আসে সাথে সাথে। দ্যাটস ওয়াই এখানে এটা গোল্ডেন রুল আকারে বলা, এবং এই রুলসগুলো তোমরা জানো, 3টা বেসিক রুলস, রাইট? ফাইন। সো এই রুলসটাই আমরা এখন লিখব। তো এই হচ্ছে আমাদের ওভারঅল। আবার একটু আলোচনা করে নিলাম যে আমাদের টোটাল ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের ত্রিকোণমিতির যে জিনিসটা, ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চিং। তো এই ব্রাঞ্চিংয়ের মধ্যে একটা বড় পার্ট আমাদের হয়ে গেছে বা হয়ে যাচ্ছে। এখন এখানে যদিও চ্যাপ্টারের সংখ্যা অনেক বেশি, এখানে যা যা শিখবো এই সব শেখার জিনিসটা আমার এখানে কাজে লাগবে, এবং এইখানে প্রত্যেকটা চ্যাপ্টারে নিত্য নতুন কিছু টুকটাক জিনিস আমরা শিখতে থাকবো। আচ্ছা, শুরুতেই ভয় পাওয়ানোর জন্য না, ওভারঅলে একটা জিনিস বলতেছি, ত্রিকোণমিতির উপরে এতটা জোর দেওয়ার পিছনে কারণ কি? দেখো, তোমাদের কিন্তু প্রথম ক্লাস আমি ত্রিকোণমিতি দিয়েই শুরু করছি। ত্রিকোণমিতির উপরে এত জোর দেওয়ার পিছনে বারবার কারণ হচ্ছে পুরো ত্রিকোণমিতির সাথে তোমার কী কী কানেক্টেড। ফার্স্ট অফ অল, ফার্স্ট পেপারের সাথে সেকেন্ড পেপার কানেক্টেড, এটা তো দেখতেই পাচ্ছ। এখান থেকে তুমি 20 মার্কস পাবা, এখান থেকে তুমি 10 মার্কস পাবা। ঠিক আছে, ফার্স্ট অফ অল শুধু ত্রিকোণমিতি থেকেই বোর্ডে তোমার 30 মার্কস তোমার চলে আসতেছে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারে। ওকে, এরপরে আমাদের যদি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 9, ফার্স্ট পেপারের চ্যাপ্টার 9 এবং ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10 এইটুকুর কথা যদি বলি, অর্থাৎ অন্তরীকরণ এবং যোগজীকরণ, ক্যালকুলাস, সেই ক্যালকুলাসের প্রত্যেকটা অঙ্ক বেসড অন ত্রিকোণমিতি। অর্থাৎ এই পাশে যা শিখবো ফার্স্ট পেপারে, যা সেকেন্ড পেপারে শিখবো, সব মিলিয়ে আমাদের এখানে ত্রিকোণমিতিতে ব্যবহার হবে। তার মানে এইখানে আমার অধ্যায় অনেকগুলো আছে এবং এখানে মার্কস ক্যারি করে কত? 20। তাহলে আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে ত্রিকোণমিতির উপরে তোমার টোটাল, যদি আমি শুধু রিটেন ধরি, রিটেন 50-50 100 মার্কস, ইয়েস অর নো? 50-50 100 মার্কস। তাহলে আমি তোমাকে বুঝাই, এই টোটাল ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি থেকে তুমি কত পাচ্ছ? 20। গুরুত্বটা বুঝো। সেকেন্ড পেপারের ত্রিকোণমিতি থেকে কত পাচ্ছ? 10। আর এই 9 আর 10 থেকে তুমি কত পাচ্ছ? 20। তাহলে তোমার খেয়াল করো, শুধু ত্রিকোণমিতির সাথে ডিরেক্টলি কানেক্টেড 30, ইনডিরেক্টলি কানেক্টেড 20, তার মানে 50 মার্কস। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে 100 মার্কসের রিটেন পরীক্ষায় 50 মার্কস তোমার ত্রিকোণমিতির সাথে কানেক্টেড। তার মানে বলা যায় না সিলেবাসের অর্ধেক। এমসিকিউর কথা বললাম না, সো এই জন্য বলতেছি ত্রিকোণমিতি এখন আলোচনা করতেছি শুরুতেই, কারণ পরবর্তী যে চ্যাপ্টারই যাবো না কেন ত্রিকোণমিতি লাগবে। কিন্তু দেখা যাবে যে ত্রিকোণমিতি আলোচনা করতে গিয়ে একটা পর্যায়ে আমরা শুরুর দিকে ত্রিকোণমিতিগুলো আলোচনা করে ফেলে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনি, শুরুর দিকে ত্রিকোণমিতিগুলো আলোচনা করে ফেলার পরে 6 মাস 10 মাস পরে যখন আমরা আপার লেভেলের চ্যাপ্টারগুলো করা শুরু করি, তখন সবাই ত্রিকোণমিতি প্র্যাকটিস না থাকার কারণে ত্রিকোণমিতি ভুলে যায়। ঠিক আছে, যে ভুলে যাওয়ার কারণে ডেফিনেটলি এটা রিভিশন দেওয়া পসিবল না। ডেফিনেটলি এত বড় একটা জিনিস কখনোই রিভিশন দেওয়া পসিবল না। রিভিশন দেওয়া পসিবল না বলতে তোমার প্রবলেম হলে সেটা আমি সলভ করে দিব, বাট নতুন করে আবার ক্লাস নেওয়া কি পসিবল? নো। সো এই জন্য আমি ত্রিকোণমিতির ক্ষেত্রে আমি জাস্ট এই গুরুত্বটা বোঝানোর জন্য এই ডায়াগ্রামটা তৈরি করলাম যে ত্রিকোণমিতি আমার 100 মার্কসের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার রিটেন পরীক্ষার 50 মার্কস ত্রিকোণমিতি সাথে সরাসরি কানেক্টেড। সো ত্রিকোণমিতিটা কিন্তু কন্টিনিউয়াস প্র্যাকটিসের বিষয়। যদি তুমি ঠিকমতো 1 সপ্তাহ ত্রিকোণমিতি প্র্যাকটিস না করো, যাই শেখানো হয়েছে তুমি পরের সপ্তাহে সব ভুলে যাবা। অন্য যে কোনো চ্যাপ্টার না ভুললেও ত্রিকোণমিতি ভুলে যাবা, এটা একদম অবভিয়াস একটা ঘটনা।
কথাটা কি বোঝাতে পারছি? এই গুরুত্বটা বোঝানোর জন্যই এতগুলা কথা বলা। ফাইন, এখন আমরা শুরু করব আজকের আমাদের আলোচ্য বিষয় 7.1-এর গোল্ডেন রুলের আলোচনা দিয়ে, যেটা অলরেডি তোমরা অনেকেই জানো। আচ্ছা, সো আমরা নিয়মগুলো লিখছি, নিয়মগুলো কম বেশি সবাই জানি, একটু মনোযোগ দেই। সো ফার্স্ট রুলটাতে কি বলা হয়েছে, লিখো, লেখার সময় দিব, একটু পরে লিখো, একটু রিভিশন দিই। সো ফার্স্ট রুলটা কি বলা হয়েছে, যে প্রতিটি ত্রিকোণমিতিক কোণকে দুটি অংশে বিভক্ত করে লিখতে হবে। এই জায়গায় বলা হয়েছে কিন্তু প্রতিটি ত্রিকোণমিতিক কোণকে, কোণ সূক্ষ্মকোণ না স্থূলকোণ না যৌগিক কোণ না কেমন কোণ দরকার নাই, প্রতিটি ত্রিকোণমিতিক কোণকে উল্লেখ করা হয়েছে। কেমন কোণ? ত্রিকোণমিতিক কোণ। আমরা এইটার উপরে ভিত্তি করে আগামী ক্লাস শুরু করব, যে ত্রিকোণমিতিক কোণ এবং জ্যামিতিক কোণের মধ্যে ডিফারেন্স, এবং সেটা অনেক দিন পর্যন্ত আমাদের কাজে লাগবে। তাহলে আবারও বলছি, প্রত্যেকটা ত্রিকোণমিতিক কোণকে রোল নাম্বার 1 অনুযায়ী দুটি অংশে বিভক্ত করে লিখতে হবে। দুটি অংশের প্রথম অংশটা থাকবে, ফার্স্ট অফ অল দুটি অংশে বিভক্ত করে লিখতে হবে। তো দুটি অংশের প্রথম অংশে থাকবে π/2 অর্থাৎ 90 ডিগ্রি, বা 90 ডিগ্রি এর n সংখ্যক গুণিতক, রাইট? 90 ডিগ্রির n সংখ্যক গুণিতক, অর্থাৎ এই যে n × π/2, n এর মান 1 হইতে পারে, n এর মান 2 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? সো π/2 বা π/2 এর n সংখ্যক গুণিতক, এবং দ্বিতীয় অংশটা অবশ্যই হইতে হবে সূক্ষ্মকোণ। দ্বিতীয় অংশ কখনোই 0 ডিগ্রিও হইতে পারবে না, দ্বিতীয় অংশ 90 ডিগ্রিকে ক্রস করেও যেতে পারবে না। কারণ দ্বিতীয় অংশ যদি 90 ডিগ্রিকে ক্রসই করে যায়, তাহলে কি π/2 এর সাথে আরেকটা 1 যোগ হয়ে যায়। তাই দ্বিতীয় অংশ অবশ্যই হতে হবে সূক্ষ্মকোণ। এটাকে আমরা থিটা দ্বারাও প্রকাশ করতে পারি, ABC দ্বারাও প্রকাশ করতে পারি, ডিজিট দ্বারাও তো প্রকাশ করতে পারি, বাট ইন জেনারেল বোঝানোর জন্য এখানে থিটা লেখা হয়েছে। ক্লিয়ার? তাহলে আবারও বলছি, যে কোণই দেওয়া হোক না কেন, সাপোজ আমরা যদি বলি যে আমি এখন স্যার সাইন 30 ডিগ্রি লিখব, স্যার এটা তো সূক্ষ্মকোণ, রাইট? সো এইটাকে আমরা এভাবে লিখতে পারবো না এই নিয়মে। এই নিয়ম কি বলে? এই নিয়ম লিখতে গেলে কোণের মানের পরিবর্তন না করে এটাকে এমনভাবে লেখো যেন এটার কোণের মান পরিবর্তন না হয়, কিন্তু দুইটা অংশে বিভক্ত হয়। যেমন 30 ডিগ্রি কীভাবে লিখলাম? 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, 30 ডিগ্রি আছে, বাট এটাকে এই যে 1 × 90 ডিগ্রি তথা n × π/2 মাইনাস থিটা, প্লাস বা মাইনাস আমরা যে কোনো কিছুই বসাতে পারি। সিমিলারলি আমরা যদি এখন চিন্তা করি যে সাইন না হয়ে আমরা যদি এখন চিন্তা করি যে tan 135 ডিগ্রি, যে কোনো কোণ নিয়েই তো আমরা কাজ করব, তাহলে আমাদের রুল নাম্বার 1 অনুযায়ী আমরা এটাকে কীভাবে ভাগ করব? tan 1 × 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি লিখতে পারি না? আবার কেউ চিন্তা করলে আমরা এটাকে প্লাস আকারে লিখবো না, আমরা এই জিনিসটাকেই যদি এভাবে লিখি, tan 2 × 90 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, দেখো সেটাও কত হয়? 135 ডিগ্রি হয়। এখন আমরা এভাবে প্লাস আকারে লিখবো না মাইনাস আকারে লিখবো, সেটা তো অঙ্কের উপরে ডিপেন্ড করবে। ইয়েস অর নো? আমরা দুইভাবে লিখতে পারি এবং লেখা যায়, সেই নিয়মটা আগে বুঝি। লিখো, এগুলো এক্সাম্পল আকারে লিখো। এক্সাম্পল আকারে লিখো। সো রুল নাম্বার 1 খুব ভালো মতো করে বুঝছি যে কোন দুইটা অংশে দেওয়া থাক না থাক, দেওয়া থাকলে তো হইল, আর দেওয়া না থাকলে দুইটা অংশে বিভক্ত করব। দেওয়া থাকলে তো ভালো, দেওয়া না থাকলে অঙ্কের রুলস অনুযায়ী আমরা প্লাসে অথবা মাইনাসে যে কোনো একভাবে তাকে লিখতে পারি। ঠিক আছে? ওকে, ফাইন। এখন আমরা রুল নাম্বার 2 পড়তে যাচ্ছি, বাট রুল নাম্বার 2 পড়ার আগে আমরা একটা জিনিস জানি, ত্রিকোণমিতিক চতুর্ভাগ বিষয়টাকে আমরা বুঝি। ডেফিনেটলি আমরা বুঝি ত্রিকোণমিতিক চতুর্ভাগ। সো ত্রিকোণমিতিক চতুর্ভাগ জিনিসটা কি, যে আমরা জানি আমাদের স্থানাঙ্ক, কার্টেসীয় স্থানাঙ্ক জ্যামিতিতে 4টা অংশ রয়েছে। সো OX-কে ঘড়ির কাঁটা বিবেচনা করে যদি আমরা OX-কে ঘড়ির কাঁটা বিবেচনা করে যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে মুভ করি, তাহলে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়,
এবং চতুর্থ এই অর্ডারে আমরা 4টা চতুর্ভাগ পাই, এটা জানি, সবাই জানি। এবং এই 4টা চতুর্ভাগে আমরা আমাদের টোটাল ত্রিকোণমিতিক অপারেটর আছে কয়টা? 6টা। তাহলে এই 4টা চতুর্ভাগে বা কনসিডার করি এই 4টা ঘরে আমরা 6টা অপারেটরকে বসাই। এবং ডেফিনেটলি এর কি আছে? রুলস আছে, এমনি এমনি তো বসাই না, রাইট? এর রুলসটা কি? এর রুলসটা হচ্ছে জিওমেট্রিক্যাল রুলস। জিওমেট্রিক্যাল রুলস তোমরা যদি তোমাদের বইয়ের ফার্স্ট পেজ, এখানে সেকেন্ড পেজ এবং এই অংশটা যদি পড়ো, যেটা তোমাদের ক্লাস 9-10 বইতে ছিল, রাইট? হায়ার ম্যাথ বইয়ের 8.3-তে ছিল। আমরা সেই জিওমেট্রিতে এখন যাব না, কারণ কোন চতুর্ভাগে কোন ঘর বসবে, এটা কোন অপারেটর বসে, এটা আমাদের মাথায় সেট হয়ে আছে কি না? এখন এটা কেন বসে সেটা এক্সপ্লেন করার আমার মনে হয় এটা এখন টাইম ওয়েস্ট হবে। ওকে, ফাইন। সো আমরা জানি প্রথম চতুর্ভাগ সবাই বসবে, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কসেক বসবে, তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট বসবে, চতুর্থ চতুর্ভাগে সেক এবং কস বসবে, রাইট? ওকে, তার মানে এটাকে আমরা এভাবে বলি যে ফার্স্ট চতুর্ভাগে অল পজিটিভ, সেকেন্ড চতুর্ভাগে সাইন এবং কসেক শুধু পজিটিভ, বাকি সবাই নেগেটিভ, তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট পজিটিভ, বাকি সবাই নেগেটিভ, এবং চতুর্থ চতুর্ভাগে সেক এবং কস পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। এটা আমরা জানি, ফাইন। এখন আসি আমরা রুল নাম্বার 2-তে। রুল নাম্বার 2 কী বলতেছে? রুল নাম্বার 2 বলতেছে এন এর মান জোড় সংখ্যা হলে, এই যে আমরা এনকে অর্থাৎ যে কোনো কোণকে n × π/2 অর্থাৎ 1 × 90, 2 × 90, 4 × 90 আকারে লিখলাম, সেই n এর মান যদি জোড় সংখ্যা হয় 2, 4, 6 যদি জোড় সংখ্যা হয়, তাহলে ত্রিকোণমিতিক অপারেটরগুলো অর্থাৎ যা আছে তাই থাকবে, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। সাইন থাকলে সাইনই থাকবে, কট থাকলে কটই থাকবে, ট্যান থাকলে ট্যানই থাকবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি সেই n এর মান বিজোড় হয়, অর্থাৎ 1, 3, 5, 7 যদি বিজোড় হয়, তাহলে ত্রিকোণমিতিক অপারেটরগুলো নিম্নোক্ত নিয়মে পরিবর্তন হবে। নিম্নোক্ত নিয়ম কি? সাইন থাকলে কসে যাবে, ট্যান থাকলে কট হবে, সেক থাকলে কসেক হবে, কস থাকলে সাইন হবে, কট থাকলে ট্যান হবে, কসেক থাকলে সেক হবে। এই যে পরিবর্তনটা হওয়া, দিস ইজ প্রিটি ফিক্সড, এটা অন্য কোনো চেঞ্জ হওয়া পসিবল না। ফাইন। রুল নাম্বার 2 ইজ ইজি। প্রবলেম কোথায় আসে? রুল নাম্বার 3 নিয়ে। রুল নাম্বার 3-তে আমরা টোটাল 3টা পার্ট করে রাখছি বোঝার সুবিধার জন্য। সো 3 নাম্বার রুলের প্রথম পার্টটা কি? আমার যে প্রদত্ত কোণ, সেই প্রদত্ত কোণের সম্পূর্ণ হিসাবের পরে, সম্পূর্ণ হিসাবের পরে মানে কি? সম্পূর্ণ হিসাবের পরে মানে হচ্ছে, লিখো, এক্সাম্পল আকারে লিখো। ধরো আমি এখানে বললাম সাইন 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি, এইটা কি আমার একটা কোণ। এখন এইটাকে যদি আমি রুল 1 আকারে প্রকাশ করতে চাই, রুল নাম্বার 1 আকারে প্রকাশ করতে চাই, তাহলে আমি কিভাবে লিখব? আমি দুইভাবে লিখতে পারি। একভাবে লিখতে পারি সাইন 1 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এভাবে লিখতে পারি। আবার আমি এটাকে এভাবে লিখতে পারি সাইন 2 × 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, বোথ আর কারেক্ট, রাইট? আচ্ছা, ফাইন। তাহলে প্রদত্ত কোণের সম্পূর্ণ হিসাবের পরে, তাহলে প্রদত্ত কোণ এখানে কোনটা? অবশ্যই 120। তাহলে 120-এর সম্পূর্ণ হিসাব করব। সম্পূর্ণ হিসাব কথাটার মানে কি? আমি আমার এই যে চতুর্ভাগে OX যে ঘড়ির কাঁটাটা আছে, সেই OX ঘড়ির কাঁটাটা আমরা খুব ভালো করে জানি, এই জন্য রিপিট করছি না কথাগুলো। ঘড়ির কাঁটার বিপরীত দিকের ঘূর্ণনকে আমরা পজিটিভ কোণ এবং ঘড়ির কাঁটার দিকের ঘূর্ণনকে আমরা নেগেটিভ কোণ বলি, এগুলো আমরা সব জানি, রাইট? এই জন্য রিপিট করছি না। সো OX-কে ঘড়ির কাঁটা ধরে আমি যদি 120 ডিগ্রি প্লাসে ঘুরি, তাহলে অবশ্যই সেটা কোথায় বসে? দ্বিতীয় চতুর্ভাগে বসে। তাহলে প্রদত্ত কোণের সম্পূর্ণ হিসাবের পরে কোণটি যে চতুর্ভাগে পড়ল, তাহলে 120 ডিগ্রি কোন চতুর্ভাগে পড়ল? দ্বিতীয় চতুর্ভাগ। সেই দ্বিতীয় চতুর্ভাগের অপারেটর যদি পরিবর্তনের পূর্বে উপস্থিত থাকে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগের অপারেটর কে? সাইন আর কসেক। দ্বিতীয় চতুর্ভাগের মালিক কারা? সাইন আর কসেক। তাহলে সাইন আর কসেকের মধ্যে দুইজনের মধ্যে যে কোনো একজন যদি পরিবর্তনের পূর্বে, এই যে সাইন 120 ডিগ্রি, এইটা কি আমার একটা পরিবর্তন হবে?
তাহলে এই সাইন 120 ডিগ্রি হচ্ছে আমার পরিবর্তনের পূর্বে, তারপরে এই জায়গায় আমার পরিবর্তন হয়ে কিছু একটা বসবে, হয় এই জায়গায় বসবে না হয় এই জায়গায় বসবে। সত্য না মিথ্যা? তাহলে সম্পূর্ণ কোণের হিসাবের পরে যে চতুর্ভাগে পড়বে, কে পড়বে? কোণটি যে চতুর্ভাগে পড়বে সেই চতুর্ভাগের অপারেটর যদি পরিবর্তনের পূর্বে উপস্থিত থাকে তবে তার কোনো চিহ্নের পরিবর্তন হবে না, অর্থাৎ প্লাস থাকলে প্লাস, প্লাস না থাকলে মানে মাইনাস থাকলে মাইনাস। তাহলে ঘটনাটা কি? এখন আমরা যদি এটা দেখি 120 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় চতুর্ভাগে পড়ছে। ভালো কথা, দ্বিতীয় চতুর্ভাগের দেখলাম মালিককে, অপারেটরকে সাইন বা কসেক, আমার এখানে সাইন উপস্থিত আছে। তাহলে আমার এইটার চিহ্নটা কি ছিল? প্লাস। তাহলে চিহ্নটা এখানে কি বসবে? প্লাস। এখানেও চিহ্নটা কি বসবে? প্লাস। চিহ্নের কোনো পরিবর্তন হইল না। তাহলে আমরা একটু রুল 2তে ফেরত আসি। রুল 2 এর নিয়ম অনুযায়ী জোড় সংখ্যা হলে, দেখো এন এর মান যদি জোড় হয় তাহলে অপারেটরের কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে কি আছে? 2 × 90, এনের জায়গায় কি আছে? 2। তাহলে এটা চেঞ্জ হয়ে কি হবে? মানে চেঞ্জ হবে না আর কি, সাইন সাইনই থাকবে। বাট এই ক্ষেত্রে কি হবে? চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? কজ হয়ে যাবে। সাইন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? কজ হয়ে যাবে। আচ্ছা ফাইন। এখন এরপরে কি বলছে? দ্বিতীয় অংশটা আমরা পরে পড়তেছি, আরেকটা এক্সাম্পল দিয়ে আমি দ্বিতীয় অংশটা বুঝাচ্ছি। আমরা একটু এই অংশটাতে আসি, থার্ড অপশানটা। প্রথম অংশটা বুঝছি, আবার রিপিট করি। প্রদত্ত কোণের সম্পূর্ণ হিসাব করব, সেটা যে চতুর্ভাগে পড়বে সেই চতুর্ভাগের অপারেটর চেক করব পরিবর্তনের পূর্বে আছে কিনা। যদি থাকে তাহলে এখানে যে চিহ্ন সেটা বসায় দিব, আর যদি না থাকে তাহলে চিহ্নটা কি হবে? উল্টে যাবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, শেষ। আচ্ছা গেল। 3 নম্বর পয়েন্টে কি বলছি? অতঃপর চিহ্ন পরিবর্তন হোক বা না হোক, অতঃপর n × π/2 প্লাস বা মাইনাস অংশটি ভ্যানিশ হয়ে শুধুমাত্র সূক্ষ্মকোণ অংশটি অপারেটরের পর বসবে। তার মানে প্লাস বা মাইনাসের এই যে অংশটুকু পর্যন্ত 1 × 90 ডিগ্রি প্লাস, 2 × 90 ডিগ্রি মাইনাস, এই অংশটুকু কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হয়ে যে তারপরে যে সূক্ষ্মকোণ অংশটা রয়েছে সেই সূক্ষ্মকোণ অংশটা অপারেটরের পরে বসে যাবে। এখন এক জায়গায় আসলো cos 30 ডিগ্রি, আরেক জায়গায় আসলো sin 60 ডিগ্রি। অ্যান্সার কি ডিফারেন্ট আসছে নাকি একই আসছে? একই আসছে, তাই না? যদি মানের দিক থেকে চিন্তা করি জিনিসটা কি একই। তার মানে এটার মানও কত? cos 30 ডিগ্রির মানও কত? √3/2, এবং sin 60 ডিগ্রির মানও কি দাঁড়াচ্ছে? √3/2। তাহলে একটা অংশ থেকে আমরা এরকম মাল্টিপল না, অবশ্যই দুইটা জায়গায় যেতে পারি, কিন্তু দুইটা দিকে যেতে পারলেও রেজাল্ট অলওয়েজ উইল বি সেম। কথাটা কি বুঝাতে পারলাম? বুঝছি, ফাইন। এখন আসো আমরা দ্বিতীয় অংশটা পড়বো। এটা লিখছি সবাই। এখন দ্বিতীয় অংশটা পড়বো। ধরো আমরা এখন tan 330 ডিগ্রির কথা চিন্তা করি। tan 330 ডিগ্রি, ঠিক আছে? তাহলে ফার্স্ট অফ অল রুল নাম্বার 1 প্রয়োগ করি। রুল নাম্বার 1 প্রয়োগ করলে আমরা দুইটা অংশে আমার বিভক্ত করে লিখতে হবে। এখন এই দুইটা অংশে বিভক্ত করে আমি দুইভাবে লিখতে পারি। এখানে আমরা লিখতে পারি tan, এখানে আমরা লিখতে পারি tan 3 × 90, তাহলে 3 নং 27, 270 ডিগ্রি, 270 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি হয়ে গেল 330। অথবা tan 4 × 90, অর্থাৎ 4 নং 36, 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে দুইভাবেই আমি একই কোণকেই প্রকাশ করলাম দুইটা ডিফারেন্ট ওয়েতে, রাইট? ওকে, রুল নাম্বার 1 ডান। রুল নাম্বার 2, এন এর মান জোড় হলে অপারেটর চেঞ্জ হবে না, এন এর মান বিজোড় হলে অপারেটর চেঞ্জ হবে। তাহলে এখানে আছে কি? বিজোড়। তাহলে tan চেঞ্জ হয়ে কি হবে? কট। আর এখানে tan চেঞ্জ হবে না, এখানে tan-tanই থাকবে, যেহেতু 4 জোড় সংখ্যা, রাইট? এখন আসি সম্পূর্ণ কোণের হিসাবের পর, রুল নাম্বার 3, রাইট? প্রদত্ত কোণের সম্পূর্ণ হিসাবের পর। তাহলে প্রদত্ত কোণটাকে 330, প্রদত্ত কোণটাকে 330। তাহলে 330 আমি যদি ঘড়ির কাঁটাকে চিন্তা করে যদি ঘুরাই তাহলে 330 কোথায় পড়ে? চতুর্থ চতুর্ভাগে। ইয়েস অর নো? তাহলে চতুর্থ চতুর্ভাগের মালিক বা অপারেটর কারা? সেক বা কজ। সে কি আমার পরিবর্তনের পূর্বে আছে?
না, তাহলে পরিবর্তনের পূর্বে যদি না থাকে, উপস্থিত না থাকে, তাহলে চিহ্ন কি হবে? বিপরীত। তাহলে এখানে চিহ্ন কি আছে? প্লাস। তাহলে এখানে চিহ্ন হিসেবে কি বসবে? তাহলে এখানেও চিহ্ন হিসেবে কি বসবে? কথা কি বুঝাতে পারছি? তাহলে চিহ্ন যদি অপারেটর উপস্থিত না থাকে তাহলে চিহ্ন বিপরীত হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। ওকে, এরপরে তৃতীয় অংশ অতঃপর, অর্থাৎ পরিবর্তন হোক, চিহ্ন পরিবর্তন হোক বা না হোক, তারপরে কি হবে? n × π/2 প্লাস মাইনাস অংশ ভ্যানিশ হবে, অর্থাৎ এইখানে 3 × 90 ডিগ্রি প্লাস অথবা 4 × 90 ডিগ্রি মাইনাস অংশ ভ্যানিশ হয়ে এখানে কি বসবে? 60 ডিগ্রি, এখানে কি বসবে? 30 ডিগ্রি। তাহলে এখন বলো, দুইটা ডিফারেন্ট রেজাল্ট, দুইটা ডিফারেন্ট অপারেটর, বাট রেজাল্ট কি সেম? সেম। কেন? cot 60 ডিগ্রির রেজাল্ট কত? cot 60 ডিগ্রির রেজাল্ট হচ্ছে 1/√3, তাহলে সামনে একটা মাইনাস আছে। এবং tan 30 ডিগ্রির রেজাল্টও কত? 1/√3, সামনে একটা মাইনাস আছে। আমরা কি বুঝাতে পারছি? তাহলে আমরা যদি এখন, এটা আগেই শেখা জিনিস, এখন আমরা যদি বলি কোনো অঙ্কতে যে এখানে গোল্ডেন রুল প্রয়োগ করো, বলার সাথে সাথে তার মানে হচ্ছে কি এই তিনটা জিনিস তোমাকে অ্যাপ্লাই করে ফেলতে হবে। কথাটা কি বুঝাতে পারছি? ওকে, ফাইন। ওকে, তো আমরা যে গোল্ডেন রুলটা দেখলাম সেই গোল্ডেন রুলটা এখন আমরা একটু ত্রিকোণমিতি কিছু রুলস বা এক্সাম্পল ব্যবহার করে আমরা একটু প্র্যাকটিস করব। তাহলে ফার্স্ট অফ অল আমরা এখানে শুরুতে যেটা করছি প্লাস থিটা, তাহলে থিটাকে আমরা কি হিসেবে চিন্তা করতেছি বলো? অবশ্যই সূক্ষ্মকোণ। থিটাকে আমরা কি হিসেবে ডিফাইন করতেছি? এখানে সূক্ষ্মকোণ হিসেবে ডিফাইন করতেছি। থিটা এবিসিও হতে পারে, কোনো মানও হতে পারে, বাট এখানে যেহেতু থিটা লিখছি, এখানে থিটার ডেফিনেশন শুরুতেই বলে আসছি, থিটা মানে অবশ্যই সূক্ষ্মকোণ। আচ্ছা, তাহলে আমরা যখন লিখলাম প্লাস থিটা, সবাই বোর্ডে মনোযোগ দিক, স্যার এগুলো সব পারেন, এগুলো লেখার কিছু নাই, ক্লাসের পরে মানে ক্লাস লেকচারের পরে লিখতে পারলে লিখবেন। প্লাস থিটা, তো প্লাস থিটা মানে কি? কোন চতুর্ভাগকে বোঝায়? ডেফিনেটলি প্রথম চতুর্ভাগ। তাহলে প্লাস থিটা যেহেতু আমার প্রথম চতুর্ভাগকে বোঝায়, তাহলে আমরা যদি ঘড়ির কাঁটার দিকে চিন্তা করি, ও এক্সকে কেন্দ্র করে ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘূর্ণন করলে অবশ্যই প্লাস থিটা বলতে আমার প্রথম চতুর্ভাগকেই বোঝাবে, এর বেশি বোঝাবে না। তাহলে প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, ইয়েস অর নো? তাহলে তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, যদি প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ হয় তাহলে রোল নাম্বার 3 কি আর লাগে? না, প্রথম চতুর্ভাগের জন্য রোল নাম্বার 3 ইজ নট অ্যাপ্লিকেবল, কোনোভাবেই অ্যাপ্লিকেবল। রোল নাম্বার 1 আর 2 অ্যাপ্লিকেবল। কিন্তু আমার আছেই থিটা, সেটাকে আমি আবার দুইটা অংশে চাইলে লিখতে পারি, কিন্তু যদি আমি না লিখি সরাসরিও তো মান বসাতে পারি, sin 30, tan 60, cot 45, সরাসরিও মান বসাতে পারি, আবার চাইলে এটাকে দুইটা অংশে বিভক্ত করেও বসাতে পারি। বাট জেনারেলি আমরা যখন চিন্তা করছি ত্রিকোণমিতিক অনুপাত একক কোণ, আমরা যেখানে দেখালাম ত্রিকোণমিতিক অনুপাত একক কোণ মানে সূক্ষ্মকোণ যখন আমরা ব্যবহার করছি sin 30 ডিগ্রি, আমরা ডিরেক্টলি মান বসায় দিচ্ছি, তাই না? ওকে, ফাইন। তাহলে আমার এখানে দেখানোর বিষয় হচ্ছে চিহ্নের বিষয়টা, যে আমাদের যদি সরাসরি প্লাস চিহ্ন থাকে, আমাদের আউটপুটে চিহ্ন হিসেবে সরাসরি কি বসে যায়? প্লাসই বসে যায়। এখানে আর বোঝানোর কিছু নাই, অর্থাৎ কোনো এখানে প্লাস চিহ্নের কোনো ইফেক্ট নাই, এটাই। কিন্তু যদি আমি বলি মাইনাস থিটা, ফার্স্ট অফ অল মাইনাস কোন চতুর্ভাগকে রিপ্রেজেন্ট করে? মাইনাস, ডেফিনেটলি মাইনাস থিটা চতুর্থ চতুর্ভাগকে রিপ্রেজেন্ট করে, ডেফিনেটলি চতুর্থ চতুর্ভাগে রিপ্রেজেন্ট করে, কারণ ও এক্সকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে। অবশ্যই সেটা লিমিট কতটুকু? এক্স ও ওয়াই প্রাইম এই পর্যন্ত, রাইট? আচ্ছা, তাহলে তুমি বলো চতুর্থ চতুর্ভাগের অপারেটর কারা কারা? কস আর সেক। তাহলে এই দুইটাই কি হওয়া উচিত? আর বাকি সবাই কি হওয়া উচিত? তাহলে আমি যখনই সাইনের সাথে মাইনাস থিটা, কজের সাথে মাইনাস থিটা, ট্যানের সাথে সবগুলো 6টা অপারেটরের সাথে যখন দিলাম, তাহলে কজ আর সেক এই দুইটার রেজাল্ট কি হবে? পজিটিভ। কজ আর সেক এই দুইটার রেজাল্ট বলো কি হয়েছে? কোথায়? ও হ্যাঁ, কটের সাথে কি হবে? মাইনাস হবে। তাহলে কজ আর সেক কি হবে? প্লাস হবে, বাকি সবাই কি হবে? মাইনাস হবে। কেন মাইনাস হবে সেটা বুঝছি। ওকে, এখন আসি
এটাই 90 ডিগ্রি প্লাস থিটা। 90 ডিগ্রি প্লাস থিটা মানে কি 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা মানে এটা কোন চতুর্ভাগে চলে যাচ্ছে? দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের অপারেটর কারা? সাইন আর কসেক। তাহলে সাইন আর কসেক পরিবর্তনের পূর্বে থাকলেই দ্বিতীয় চতুর্ভাগে শুধু পজিটিভ আসবে, বাকি সবাই কি আসবে? এবং যেহেতু এটা 1 ইন্টু 90 ডিগ্রি, তাই সবাই কি হবে? চেঞ্জ হবে। অর্থাৎ আমরা তিনটা রুল একবারে চিন্তা করতেছি। 1 ইন্টু 90, 1 ইন্টু 90, 1 ইন্টু 90, সব জায়গায় কি 1 ইন্টু 90। তার মানে 1 বিজোড় সংখ্যার কারণে সবগুলো অপারেটর কি হবে? চেঞ্জ হবে, অপারেটর চেঞ্জ হবে। এখন আসে চেঞ্জ দুই ধরনের, এক অপারেটর চেঞ্জ হচ্ছে কিনা, দুই চিহ্ন চেঞ্জ হচ্ছে কিনা। সো অপারেটর চেঞ্জ রুল নাম্বার 2 অনুযায়ী হয়, চিহ্ন চেঞ্জ রুল নাম্বার 3 অনুযায়ী হয়। তাহলে অপারেটর চেঞ্জ এখানে সবগুলো হবে। কিন্তু সাইন আর কসেকে পরিবর্তনের পূর্বে সাইন আর কসেক থাকার কারণে তাদের আউটপুটে চিহ্নের কোনো চেঞ্জ হবে না, বাট বাকিগুলায় হবে। ফাইন। এখন আমরা যদি বলি 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কোন চতুর্ভাগ? আবার ঘুরে ফিরে কোন চতুর্ভাগ? প্রথম। প্লাস 90 ডিগ্রি পুরাটা মাইনাস থিটা, তার মানে কোন চতুর্ভাগ? প্রথম। সবাই পজিটিভ, তার মানে এখানে রুল নাম্বার 3 অ্যাপ্লিকেবল না, বাট রুল নাম্বার 2 তো অ্যাপ্লিকেবল। কারণ 1 ইন্টু 90-র কারণে সবগুলো অপারেটর কী হবে? চেঞ্জ হবে। বুঝতে পারছি। এখন লিখতে চাইলে লিখো, ইচ্ছা তোমার। ওকে, সো এখন আমাদের মূল উদ্দেশ্যটা কি? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে 4টা চতুর্ভাগে তোমাদের ফ্লুয়েন্সি নিয়ে আসা। ঠিক আছে? তাহলে আমরা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে চেষ্টা করেছি, রাইট? এখন আমরা চলে যাচ্ছি 180 ডিগ্রি প্লাস থিটা। 180 ডিগ্রি প্লাস থিটা, তাহলে 180 ডিগ্রি প্লাস থিটা মানে কোন চতুর্ভাগ? তৃতীয়। ডেফিনেটলি 180 ডিগ্রি মানে হচ্ছে আমাদের এক্সো এক্স প্রাইম, এক্সো এক্স প্রাইম। সো তৃতীয় চতুর্ভাগে আমরা চলে আসলাম। হ্যাঁ, তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট পজিটিভ। তাহলে পরিবর্তনের পূর্বে ট্যান আর কট যদি থাকে তারা শুধুমাত্র কি হবে? প্লাস, বাকি সবাই কি হবে? এখন রুল নাম্বার 1 প্রয়োগ করা আছে, রুল নাম্বার 2, যেহেতু এখানে 2 ইন্টু 90 কোনো অপারেটরই পরিবর্তন হবে না, বাম পাশে যা আছে ডান পাশে তাই, অর্থাৎ জোর থাকলে কোনো অপারেটর চেঞ্জ হচ্ছে না। বাট রুল নাম্বার 3 যখন অ্যাপ্লাই করতেছি তখন পরিবর্তনের পূর্বে, যেহেতু এটা তৃতীয় চতুর্ভাগকে রিপ্রেজেন্ট করছে, পরিবর্তনের পূর্বে শুধুমাত্র ট্যান এবং কট থাকলেই শুধুমাত্র আউটপুটে পজিটিভ আসবে, বাকি সবাই নেগেটিভ আসবে। ঠিক আছে? আচ্ছা, 180 ডিগ্রি মাইনাস থিটা কোন চতুর্ভাগ? দ্বিতীয়। তোমাদের সবার আগে হিসাব করতে হবে চতুর্ভাগটা, তারপরে আসবে মানে উল্টা, রুল নাম্বার 3, 2, 1 এরকমভাবে উল্টাভাবে আসবো আমরা। আচ্ছা, সো দ্বিতীয় চতুর্ভাগ। সো দ্বিতীয় চতুর্ভাগ এখানেও 2 ইন্টু 90, তার মানে এইখানেও অপারেটর কোনোটা কি হচ্ছে না? পরিবর্তন হবে না। অপারেটর কোনোটা পরিবর্তন হবে না, অপারেটর যা আছে তাই থাকবে। বাট দ্বিতীয় চতুর্ভাগ হওয়ার কারণে সাইন এবং কসেক এই দুইটা কি হবে? আউটপুট পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। এই দখলটা আসতেছে কিনা? ওকে, ফাইন। তারপরে চলে আসে 270 ডিগ্রি প্লাস থিটা। সো 270 ডিগ্রি প্লাস থিটা মানে কি? চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগ। সো চতুর্থ চতুর্ভাগে অপারেটর কারা? কজ এবং সেক। তাহলে কজ এবং সেক যদি আমার ফার্স্ট অফ অল কজ এবং সেক যদি থাকে, শুধুমাত্র তাদের আউটপুটেই কি বসবে? প্লাস, বাকি সবাই কি বসবে? এখন যেহেতু এটা 3 ইন্টু 90 ডিগ্রি, অপারেটর সবগুলো কি হবে? অপারেটর সবগুলো কিন্তু নিয়ম অনুযায়ী পরিবর্তন হবে। ফাইন। সিমিলারলি 270 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটাও কোন চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগ। সো তৃতীয় চতুর্ভাগে যেহেতু 3 ইন্টু 90 অপারেটর সবগুলো চেঞ্জ হবে, বাট তৃতীয় চতুর্ভাগে থাকার কারণে ট্যান এবং এখানে একটা মিস গেছে কট, ট্যান এবং কট এই দুইটা কি হবে? পজিটিভ। এই দুইটা কি হবে? পজিটিভ। এই দুইটার আউটপুট হবে পজিটিভ, বাকি সবগুলো কি? নেগেটিভ। সরি, হ্যাঁ, এটা 3 এর কারণে এটা চেঞ্জ হয়ে কি হবে? ট্যান থিটা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের এখন এরকম করে আমাদের যদি আর দুইটা দেখাবো, সেটা হচ্ছে যদি আমাদের 360 ডিগ্রি প্লাস থিটা, তাহলে 4 ইন্টু 90 ডিগ্রি
প্লাস থিটা, 4 × 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে আমি একবারে লিখে ফেলি সাইন 360 ডিগ্রি প্লাস থিটা সাইন থিটা, কজ 360 ডিগ্রি প্লাস থিটা কস থিটা, টেন 360 ডিগ্রি প্লাস থিটা টেন থিটা, কসেক 360 ডিগ্রি প্লাস থিটা কসেক থিটা, সেক 360 ডিগ্রি প্লাস থিটা সেক থিটা, কট 360 ডিগ্রি প্লাস থিটা কট থিটা। তাহলে এখানে 360 ডিগ্রি প্লাস থিটা মানে কোন চতুর্ভাগ? প্রথম। তাহলে প্রথম চতুর্ভাগে চিহ্নের ব্যাপার নাই, রুল নাম্বার 3 নাই। বাট এখানে আমার কি 4 × 90 ডিগ্রি আছে, রুল নাম্বার 2 অ্যাপ্লিকেবল। তাহলে সেই অনুযায়ী কোনো অপারেটর কি হবে না, চেঞ্জ হবে না, চিহ্নও চেঞ্জ হচ্ছে না, অপারেটরও চেঞ্জ হচ্ছে না, যা আছে তাই থাকবে। শুধুমাত্র এই 360 ডিগ্রি প্লাস অংশটা কি হবে, ভ্যানিশ হবে। আচ্ছা, তাহলে যদি এভাবে চিন্তা করি এখন 360 মাইনাস থিটা, তাহলে 4 × 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, তাহলে এখানে আমাদের সাইন 360 মাইনাস থিটা, এটা হয়ে যাবে মাইনাস সাইন থিটা, কজ 360 মাইনাস থিটা, এটা হয়ে যাবে প্লাস কস থিটা, টেন 360 মাইনাস থিটা, এটা হবে মাইনাস টেন থিটা, কসেক 360 মাইনাস থিটা, এটা হয়ে যাবে মাইনাস কসেক থিটা, অ্যান্ড সেক 360 মাইনাস থিটা, এটা হয়ে যাবে মাইনাস সেক প্লাস সেক থিটা, অ্যান্ড কট 360 মাইনাস থিটা, এটা হয়ে যাবে মাইনাস কট থিটা। আচ্ছা, তো 360 মাইনাস থিটা কোন চতুর্ভাগ? চতুর্থ চতুর্ভাগ। সো চতুর্থ চতুর্ভাগে এখানে যেহেতু 4 × 90 কোনো অপারেটর চেঞ্জ হবে না, বাট চিহ্ন চেঞ্জ হবে। কার কার? কজ আর সেক বাদে বাকি চারটার, রাইট? বুঝতে পারছি। এখন যদি আমরা এই পর্যন্ত দেখালাম, বাট ত্রিকোণমিতিক কোণ কি এই পর্যন্তই সীমাবদ্ধ কিনা? আমি যদি এখন এভাবে লিখি টেন 720 ডিগ্রি প্লাস থিটা, ইজ দ্যাট ভ্যালিড? ডেফিনেটলি ভ্যালিড। আমরা যদি বলি কট 1530 ডিগ্রি মাইনাস থিটা, ইজ দ্যাট ভ্যালিড? ডেফিনেটলি ভ্যালিড, কারণ ত্রিকোণমিতিক কোণ 360 ডিগ্রি বা 0 ডিগ্রি এর মধ্যে সীমাবদ্ধ না। কেন সীমাবদ্ধ না এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। জাস্ট শুধু একটু হিন্টস দেই, আমরা যখনই জ্যামিতিক কোণের কথা বলি, তাহলে জ্যামিতিক কোণ আমরা জানি যে একটা বৃত্তের মধ্যে সীমাবদ্ধ, ইয়েস অর নো? জ্যামিতিক কোণ একটা বৃত্তের মধ্যে সীমাবদ্ধ, এবং এটাকে যদি চতুর্ভাগ করি তাহলে আমরা 4টা 90 ডিগ্রি পাই। তার মানে এখানে আমার 4 নং 36, 360 ডিগ্রির বাইরে আমরা যেতে পারি না। কিন্তু যখন আমরা চতুর্ভাগটাকে বৃত্তের মতো করে চিন্তা না করে আমরা যদি যখন ঘূর্ণনের মতো করে চিন্তা করি, সো ও এক্স, এটা যদি আমার ঘড়ির কাঁটার দিকে আমি রোটেট করতেই থাকি, আমি কি র্যান্ডম অনেক পর্যন্ত রোটেট করতে পারি, রোটেশন, এবং সেটা পজিটিভ দিকেও রোটেশন পসিবল এবং নেগেটিভ দিকেও রোটেশন পসিবল। তাহলে এই জন্য আমাদের ত্রিকোণমিতিক কোণ কখনোই 360 বা 0 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটুকু বুঝাতে পারছি? তাহলে এই যে পুরো এন্টায়ার জিনিসটা, এটা কালকে নোট করে নিয়ে আসবেন, একদম এই পর্যন্ত। বুঝতে পারছি? না, এইটুকু পুরাটা নোট করে নিয়ে আসবেন, ঠিক আছে? ওকে, তোলেন নাই যেহেতু, সবই যেহেতু বুঝতে পারছেন আপনারা, তাইলে নোট করবেন বাসায় বসে। ওকে, ঠিক আছে।